সহিংসতায় নিহত শিক্ষার্থীদের স্মরণ, সংহতিতে শিক্ষক সাংস্কৃতিক কর্মীরাও রাজপথে। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। দেশের পরিস্থিতি জানাতে আজ ফের কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ যাতে গুজবে কান না দেয় সে চেষ্টায় সরকার। নির্বাহী আদেশে জারি হবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন। সন্ত্রাস বিরোধী আইনে যে কোনো সময় ঘোষণা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে কয়েক পশলা বৃষ্টি, ভোগান্তি বাড়িয়েছে সড়কের যানজটও। জলাবদ্ধতায় থমকে গেছে বন্দরনগরী, উজানির ঢলে নাকাল কক্সবাজার। এবং হানিয়া হত্যাকাণ্ডে ভেস্তে যাবে গাজার শান্তি আলোচনা। মার্কিন সংশ্লিষ্টতা নেই বললেন ব্লিনকেন। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অবস্থান নিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হবে নীল দলের কর্মসূচি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, শিক্ষকরা আজ কি বলছেন? টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই শিক্ষকরা দাঁড়িয়েছেন। আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে এই মুহূর্তে সমাবেশ চলছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে। যারা শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে শিক্ষার্থী যারা মারা গেছেন, হত্যার শিকার হয়েছেন, তাদের দ্রুত হত্যার বিচার দাবি করছেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে যেসব শিক্ষকরা হেনস্থার শিকার হচ্ছেন সেই প্রতিবাদেও কিন্তু তারা দাঁড়িয়েছেন। আমরা আজকে দেখেছি সকাল থেকে অপরাজয় বাংলার পাদদেশে বিভিন্ন বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ, অর্থনীতি বিভাগের শিক্ষকরাও দাঁড়িয়েছিলেন, সমাবেশ করেছেন। এরপরে এখন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাঁড়িয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা যেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তা থেকে উত্তরণের শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে তারা পাশে দাঁড়িয়েছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আসলে যাতে করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয় সেই দাবি করছেন শিক্ষকরা। ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন শিক্ষকরা কথা বলছেন। তারা মূলত শিক্ষার্থীদের উপরে যেই নির্যাতনের ঘটনা ঘটেছে, যারা হত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার দাবি করছেন। একই সঙ্গে এখনো পর্যন্ত যেসব হামলা মামলা চলছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, তারা দাবি করছেন, শিক্ষকরা দাবি করছেন যে হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, সেটি থেকে উত্তরণের জন্য মূলত তারা বলছেন তারা এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। আমরা বিভিন্ন শিক্ষকদের কিন্তু দেখেছি, বিভিন্ন মত পথের শিক্ষকরা এই জায়গাটিতে আছেন। তারা কিন্তু আসলে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন সময় দাঁড়ান, সেটি এখন আসলে এক জায়গায় দাঁড়িয়ে তারা এই শিক্ষক সমাবেশটি করছেন। এবং আজকে ধারাবাহিকভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। একটু পরেই নীল দলেরও একটি কর্মসূচি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। সব জায়গায় কিন্তু আসলে ঘুরে ফিরে যেহেতু শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়েই কিন্তু শিক্ষকরা তাদের যে মতামত সেটি দিচ্ছেন, তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি শিক্ষকদের এমন নানান ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এবং আজকেও কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকে শিক্ষকরা এই জায়গাটিতে আসতে থাকেন। শিক্ষকদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আটকে দেওয়া হয়েছে, এমন অভিযোগ তারা করেছেন। এই কর্মসূচি চলছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের তরফ থেকে। এরপরে একটি মিছিল নিয়ে এটি শহীদ মিনারে যাবে এই শিক্ষক সমাবেশটি। এবং এরপরে কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি ধারাবাহিকভাবে বিভিন্ন ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের এই ব্যানারে কর্মসূচি করছেন শিক্ষকরা। এবং তারা শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি, শহীদ মিনার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সব মিলে এই ছিল আমার কাছে। হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।
সহিংসতা নিহতদের স্মরণে সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সংহতি জানিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করছেন তারা। বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই কর্মসূচি। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কোটা আন্দোলনে 16 জুলাই নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির কর্মপরিধি বাড়িয়েছে সরকার। কমিটি এখন 16 থেকে 21 জুলাই 5 দিনে নিহতের সব ঘটনার তদন্ত করবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এদিকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করবে সরকার। এসব নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আশা করছি শুনছেন আমাকে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির কর্মপরিধিতে শুধু নিহতের ঘটনাই থাকবে নাকি সহিংসতায় ধ্বংসযজ্ঞের বিষয়টিও আসবে, জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 16 তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে শুরু হলো, 1 জুলাই থেকে শুরু হলো। 16 তারিখ থেকে মূলত সহিংসতা শুরু হলো। শিক্ষার্থীদের 16 তারিখে 6 জন শিক্ষার্থী মারা যাওয়ার খবর আমরা জেনেছি। এরপর 18 তারিখ এবং 16 থেকে 17 তারিখে একই রকম ঘটনা ঘটলো। 18 তারিখেও যখন সারা দেশে এই হানাহানির ঘটনা, সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়লো, 18 তারিখ বিকেল বেলা আইনমন্ত্রী ঘোষণা করলেন একজন বিচারপতিকে প্রধান করে একজনকে ধরে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে এই 3 দিনের ঘটনার পরে, শুধুমাত্র 16 তারিখের ঘটনার জন্য। সেদিন থেকে আমরা এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত একদিনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত কমিশনই ছিল। কিন্তু গতকালকে বিকেলবেলা আইন মন্ত্রণালয়ের সুপারিশে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে যে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, সেখানে নিহত হওয়া, সহিংসতা, অগ্নিসংযোগ, সারা দেশে নৃশংসতা যে ঘটনা হলো, সবকিছু মিলে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং সেই 6 দিনের এই একই সময় যেমন কর্মপরিধি বাড়ছে, একই সাথে বাড়ছে একজনের জায়গায় 3 জন হবে। তবে এই বাকি 2 জন কারা হবে সেটা এখনো অবশ্য পরিষ্কার করে জানানো হয়নি আইন মন্ত্রণালয় থেকে। তবে এটা সিদ্ধান্ত হয়েছে যে 3 জন হবে। এটা গেল এটা। সো এটা নিয়ে এবং ইয়াসমিন, আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমি জানতে চাই, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রক্রিয়া কত দূরে গিয়েছে? আমি সেটাই আপনাকে বলছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ঘটনার সিদ্ধান্ত যখন 14 তারিখ রাতে হয়েছে, এরপর 2 দিনের জন্য সময় দেওয়া হয়েছিল আইন মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। গত 2 দিন তারা কাজ করেছে। গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে, কাজটি প্রক্রিয়াধীন আছে। আমরা সকালে এসে জেনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের 2 সচিব এখানে কাজ করছেন। আইনমন্ত্রী আসতেছেন, উনি আসার পরে এটা ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর সেখানে পাঠানো হবে বিজি প্রেসে প্রজ্ঞাপনের জন্য। হয়তো দুপুর নাগাদ আমরা প্রজ্ঞাপনটি পেয়ে যাব। এবং এখানে আমরা জানিয়ে রাখি আরেকটি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা অনুযায়ী এই প্রজ্ঞাপন হচ্ছে। এবং শুধুমাত্র জামাত না, জামাত শিবির এবং তার অঙ্গ সংগঠন, এই শব্দগুলো সব প্রজ্ঞাপনে থাকবে, এটা আইন মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি। অতএব দুপুর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে প্রজ্ঞাপনটির জন্য। শাহনাজ ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির কাজ চলছে, আইনের বিচার বিশ্লেষণ চলছে, প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা দেয়া হবে। বুধবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 অনুচ্ছেদ অনুসরণ করছে সরকার। আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে, এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, ভায়াতুষ পুত্র যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং তার ভাগ্নে সহ ওই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিলেন, আমার 2 ফুফাতো বোন ভাই তাহারাও আহত, এবং বাড়ির কাজের লোকজনও। আজ আমার ফুপু যতদিন বেঁচে ছিলেন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে ছিলেন, এখন আমার ফুফাতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। 15 আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকারের আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারলাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকে প্রায় মরণাপন্ন অবস্থা। এখন আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সব থেকে যে প্রাচীন সংগঠনগুলি, যারা গণমানুষের মধ্যে থেকে, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এবং এই আওয়ামী লীগই সেই 49 সাল থেকেই
প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকারের কথা বলে এসেছে, অধিকার আমরা অর্জনও করেছি। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর আমরা দেশে কি চেহারা দেখেছি। 71 সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে। সব থেকে জঘন্য হলো আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন অনেক সাজাপ্রাপ্ত ছিল, আবার অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, অনেকে বিদেশেও চলে গিয়েছিল। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই কারণে। কিন্তু 15ই আগস্টে জাতিপিতাকে হত্যা পর আমরা কি দেখলাম, সেই বাংলাদেশে সেই ঘাতকের দল যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার বিরোধী যারা তারাই ক্ষমতায়। জাতির পিতার হত্যাকারী তাদের বিচার হবে না, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান বা আন্তর্জাতিক আইনও আছে যে হত্যাকারী বিচার হবে। আর আমরা যারা 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, 4 বছর আসতে পারেনি, রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিই দেশে ফিরে আসবো। আমি ফিরে আসি অনেক রকম জোর করেই। এবং কেমন অবস্থা এসেছে একটা চিন্তা করে দেখেন, যেখানে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতায়, যেখানে এদেশের যুদ্ধ অপরাধী যারা হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ, নির্যাতনের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তারাই ক্ষমতায়। ওই অবস্থায় দেশে ফিরে এসে সংগঠন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করি। আমাদের চলার পথ তো এত সহজ ছিল না। সেই ঘাতকদের মধ্যে এসে বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। বাংলাদেশের যেখানেই গিয়েছি সেখানেই বাধা পেয়েছি। কখনো বোমা হামলা, সরাসরি গুলি, আক্রমণ, জনসভায় বড় বোমা পুঁতে রাখা, প্রতিনিয়ত এই ধরনের অবস্থা মোকাবিলা করেই আমাদের চলতে হয়েছে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জীবন দিয়েছে। মোহাম্মদ হানিফের কথা আমি স্মরণ করি এবং আমার সাথে আরও যারা ছিল, আমাকে মানব ঢাল রচনা করে রক্ষা করেছিল 21শে আগস্ট। প্রতিবারই যখন আক্রান্ত হয়েছে সরাসরি গুলি করেছে, কত জীবন ঝরে গেছে। 88 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে 30 জনের মতো আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মৃত্যুবরণ করে। আমি ট্রাক রূপে ছিলাম, সরাসরি আমাকে গুলি করা হয়েছিল। ঠিক এইভাবে সারা বাংলাদেশেই প্রতিনিয়ত এই অবস্থা মোকাবেলা করেই দীর্ঘ 21 বছর পর আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা
জাতির পিতা হত্যাকারী যারা, তাদের বিচার করেছি, যুদ্ধ অপরাধীদেরও বিচার করেছি। এটা করতে যে সেখানে অনেক হুমকি ধামকি অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা করতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে, তাই আমরা সেই শহীদের বিচার করেছি। জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি। আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বাঙালির জন্য আর কিছু না, যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আমরা সেই মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক বড় বড় দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন করেনি, বরং তারা অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল। এমনকি সেই যুদ্ধ জাহাজ 7 ফ্লিট পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধকে যারা বাধা দিতে চেষ্টা করেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখন তাদের বক্তব্য ছিল, এই দেশ স্বাধীন হয়ে কি হবে, এটা তো বটমলেস বাস্কেট হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে এই দেশ কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। আর পাকিস্তানিদের অনেক বুদ্ধিজীবীদের কথা ছিল যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সেখানে মানুষ গরিব, ওটা তো পাকিস্তানের জন্য একটা বোঝা ছিল, ওটা চলে গেছে, ভালোই হয়েছে, এখন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারবে। এইভাবে তারা ব্যঙ্গ করেছে আমাদের নিয়ে। খুব স্বাভাবিক যে এই সমস্ত কথাগুলি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমার একটাই প্রত্যয় ছিল যে স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, এবং এই বাংলাদেশ আর্থ সামাজিকভাবে যারা আমাদের সাথে ব্যঙ্গ করেছে, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, তাদের থেকেও আরো উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল লক্ষ্য। আর সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ 33তম অর্থনীতির দেশ, যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি, জাতিসংঘের স্বীকৃতি অর্জন করে দিয়ে গিয়েছিলেন 75-এর পর সেই 21 বছর, এবং তারপর আবার 2001 থেকে 8 এই 29 বছর কিন্তু বাংলাদেশ 1 ইঞ্চি সামনের দিকে এগোতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে, বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দারিদ্রের হার যেখানে 41 ভাগ আমরা 18 ভাগে নামাতে পেরেছি, হত দরিদ্র 25 ভাগের থেকে আমরা মাত্র 5 ভাগে নামিয়ে এনেছি, প্রতিটি মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, চিকিৎসা সেবা দোরগোড়ায় নিয়ে গেছি, শিক্ষার সুযোগ করে দিয়েছি, সাক্ষরতার হার 45 ভাগ থেকে আজকে 78 ভাগে উন্নীত করতে পেরেছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মানুষ একটা সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যে। দিনের সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন।